কিছু লোকমুখে প্রচলিত গল্পের কারণে বারাইপুর রাজবাড়িকে ভুতুড়ে বলে মনে করা হয়। দর্শক, জয়নগর স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে যাব বারাইপুর রাজবাড়ি, অর্থাৎ যেটা ওখানে চৌধুরী বাড়ি নামে পরিচিত। তো যাই হোক, অনেকদিন থেকে যাবো করে যাওয়া হচ্ছে না। আজকে ব্যস্ততার ফাঁকে বেরিয়ে পড়েছি। আর দুঃখের কথা হলো কি, আমাদের ট্রেনটা ছেড়ে গেছে। ঠিক আছে, আসতে লেট হয়েছে। দিয়ে দেখো স্টেশনটা। যাই হোক, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকুন। সুন্দর একটা মজার ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, আমরা চলে এসেছি শাসন রোড। আপনাদের এখানে আসতে হলে শাসন রোডেই নামতে হবে। আর একটা কথা বলে রাখি, এখান থেকে আমরা টোটোয় উঠেছিলাম, জনপ্রতি ভাড়া নিয়েছিল 20 টাকা। এই ভুলটা আপনারা করবেন না। আমরা 3 জন গিয়েছিলাম, 60 টাকা ভাড়া নিয়েছিল। আর ফেরার পথে হেঁটে এসেছিলাম, আমাদের সময় লেগেছে 6 মিনিট। 6 মিনিট। তো আমাদেরকে ঠকানো হয়েছিল। আপনারা এই ভুলটা করবেন না। যারা আসতে চান তারা স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে চলে আসবেন গুগল ম্যাপের সাহায্য নিয়ে। তো চলুন বন্ধুরা, বারাইপুর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। বাংলার গ্রামীণ জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু বিস্তৃত ইতিহাস। কখনো বা রাজাদের, কখনো বা জমিদারদের, সেই সাথে সাধারণ মানুষের গল্পই তো আসল গল্প। এই ইতিহাসগুলো যেন মাটির গন্ধ মাখা, চোখে না পড়লেও হৃদয়ে ধরা দেয়। আজ আমি যাব বারাইপুর বিশাল ইতিহাসের কাছে, বারাইপুর জমিদার বাড়ি। বারাইপুর রাজবাড়ি, যা চৌধুরী বাড়ি নামে পরিচিত, দক্ষিণ 24 পরগনার এক ঐতিহ্যবাহী এবং শতাব্দীর প্রাচীন স্থাপনা। এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং এর সঙ্গে জড়িয়ে আছে নানা লোককথা ও রহস্য। বারাইপুরের এই রাজবাড়িটি প্রায় 300 থেকে 350 বছরের পুরনো। তৎকালীন নবাবের কাছ থেকে জমিদার রাজবল্লভ রায়চৌধুরী একটি সুবিস্তৃত এলাকা যৌতুক হিসেবে পেয়েছিলেন, যা বারাইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল। পরে চৌধুরী পরিবার রায়চৌধুরী উপাধি লাভ করে। রাজা রাজবল্লভ রায়চৌধুরী লর্ড কর্নওয়ালিসের সময় বিদেশি কোম্পানিকে দিয়ে এই বিশাল রাজবাড়িটি তৈরি করেন। কিছু লোকমুখে প্রচলিত গল্পের কারণে বারাইপুর রাজবাড়িকে ভুতুড়ে বলে মনে করা হয়। যদিও এর পিছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে এমন গল্প মানুষের মধ্যে এক ধরনের রহস্যের জন্ম দিয়েছে। এই রাজবাড়িতে বহু বিখ্যাত ব্যক্তি এসেছিলেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1864 থেকে 1870 সাল পর্যন্ত বারাইপুর আদালতের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে বসবাস করেন এবং উপলা কুণ্ডলা উপন্যাসের কিয়দাংশ এখানেই লেখেন। এবং মাইকেল মধুসূদন দত্তও একটি মামলা সূত্রে এখানে এসেছিলেন। এর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঋষি অরবিন্দ এই স্থানে পদার্পণ করেছিলেন বলে জানা যায়। বর্তমানে রাজবাড়িটি জনসম্পদ বিভাগ দপ্তরের অধীনে রয়েছে। শ্রী অময় কৃষ্ণ রায়চৌধুরী এই রাজবাড়ির বর্তমান মালিক। রাজবাড়িটি এক ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত হয়েছে এবং এটি চলচ্চিত্র ও ধারাবাহিকের শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। দর্শক, আমরা এখন ভিতরে ঢুকে গেছি। ভিতরটা ঘুরে দেখাবো। আমি প্রথমে সরি বলে রাখি, আমার মাইক্রোফোনটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ভয়েস রেকর্ড হয়নি, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, নতুন এসছি, একটু ভয়ও লাগছে, কেউ নেই চারিদিকে। তো দেখতে থাকুন। যদিও সরাসরি বারাইপুর রাজবাড়ির পতনের সুনির্দিষ্ট কারণ খুব বিস্তারিতভাবে উল্লেখ করা নেই, তবে সাধারণত জমিদারি প্রথার বিলুপ্তি এবং সময়
ও অর্থনৈতিক পরিবর্তনের ফলে অনেক রাজবাড়ি বা জমিদার বাড়ির মতোই বারুইপুর রাজবাড়িও জৌলুস কমে আসে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এবং 1950-এর দশকে জমিদারি প্রথার বিলুপ্তি হওয়ার আইন প্রণীত হওয়ার জমিদারদের ক্ষমতা ও অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এর ফলে তাদের বিশাল সম্পত্তি ও আয়ের উৎস হ্রাস পায়, যা রাজবাড়ির আগের মতো জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা বজায় রাখতে সমস্যার সৃষ্টি করে। সময়ের সাথে সাথে জমিদারির আয় কমে যাওয়া এবং আধুনিক শিক্ষা ও জীবনযাত্রার ব্যয়ের বৃদ্ধি পাওয়ায় রাজপরিবারের সদস্যরা আর্থিক সংকটের সম্মুখীন হয়। এর ফলে রাজবাড়ির রক্ষণাবেক্ষণ, সংস্কার এবং বিশাল উৎসবের আয়োজন করা কঠিন হয়ে পড়ে। তখনকার সময়কার সিঁড়ি না এইটুকুলো কথা বলো। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো স্থানে।